নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি। আজকে আমি তোমাদের যে গল্পটা শোনাতে চলেছি সেই গল্পের নাম হলো সোনার গোপাল, পর্ব 6। তাহলে চলো, বেশি সময় নষ্ট করব না, সোজা গল্পের মধ্যে প্রবেশ করি। বাবা, আপনার সাথে কিছু কথা ছিল। পিঙ্কির ইশারায় পাশের ঘরের পর্দা সরিয়ে উকি মেরে বললাম। ঘণ্টাখানেক আগে দুপুরে খাওয়া সেরে শ্বশুরমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। আজ ঠাকুরতলায় মহামালসা ভোগ হচ্ছে। ভোগ শেষ হলে রাত থেকে মহানাম সংকীর্তন শুরু। আগামীকাল রাত পর্যন্ত চলবে। তারপর একটা দিন বিশ্রাম। পরদিন শনিবার রাতের রক্ষাকালী পুজো। পুজো শেষ হলেই 1 বছরের জন্য গোপাল ঠাকুর মন্দিরে ঢুকে যাবে। অর্থাৎ আমার হাতে সময় আর মাত্র 3টে দিন। এর মধ্যে আমাকে চুরি যাওয়া সোনার গোপাল খুঁজে বের করতেই হবে, নইলে শ্বশুরবাড়িতে আর মান থাকবে না। আমার ভাইরা সাহেব খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। ও মস্ত ব্যবসায়ী মানুষ, বাড়ি কাছেই, মোটর বাইক নিয়ে যাতায়াত করে। কাল আবার আসবে। আমরা যখন দুপুরের খাওয়া শেষ করেছি তখনও শ্বশুরমশাই বাড়ি ফেরেননি, মালসা ভোগের কাজে ব্যস্ত ছিলেন। এদিকে আমি ছটফট করছিলাম কখন ওনার সাথে কথা হবে। একটু আগে উনি এসে চান খাওয়া সেরে ও ঘরে বসেছেন। বাচ্চারা এবেলা ঘুমিয়ে শরীর ফুল চার্জ করে নিচ্ছে। বিকেলে আবার হই হুল্লোড় করতে হবে তো। পিঙ্কি ইশারা করে আমায় বলল, এবার ও ঘরে ঢুকতে পারো। আমায় দেখে শ্বশুরমশাই উঠে দাঁড়িয়ে বললেন, ও সম্রাট, এসো এসো বসো, বলে একটা চেয়ার এগিয়ে দিলেন। আমি বসতে বসতে বললাম, আপনি ব্যস্ত হবেন না, বসুন। বিশ্রামের সময় বোধহয় আপনাকে ডিস্টার্ব করলাম। মুখ তুলে উনি হতাশ কণ্ঠে বললেন, আর আমার বিশ্রাম, ঘুমটুম আমার সব উড়ে গেছে, টেনশনে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। ওনার দিকে তাকিয়ে আমার খুব খারাপ লাগলো। চোখ মুখ কেমন শুকনো আর ফ্যাকাশে দেখাচ্ছে। গত করাত ধরে জেগে আছেন আর আগামী করাত ঘুমোতে পারবেন না। কে জানে। সান্ত্বনা দেবার কোনো ভাষা খুঁজে পেলাম না। একমাত্র গোপালটা উদ্ধার করে দিলেই উনি চিন্তামুক্ত হবেন। বলো, কি বলবে? একটু নড়ে চড়ে বসে উনি বললেন, বলছি আপনাদের ওই গোপালটার কোনো ইন্স্যুরেন্স আছে কি? কথাটা শুনে উনি কিছুক্ষণ আমার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, ইন্স্যুরেন্স? না, তা তো করা নেই। সে কি, অত দামি একটা জিনিস তার ইন্স্যুরেন্স করা নেই? না, ওসব আমার মাথায় আসেনি, আর কেউ কোনো দিন বলেও নি। এই প্রথম তুমি বললে। এসব জিনিসেরও ইন্স্যুরেন্স করা যায় নাকি? যাই বই কি, করে রাখলে কত সুবিধা। কখনো চুরি টুরি হলে বা আগুনে পুড়ে গেলে জিনিসের যা দাম তার কিছু % টাকা তো রিটার্ন পাওয়া যায়। বিমর্ষ গলায় উনি বললেন, এখন আর বলে কি হবে, যা যাওয়ার তা তো গেছে। ওনার কথাগুলো আমার কানে করুণ আর্তনাদের মতো শোনালো। বুঝতে পারলাম উনি ধরেই নিয়েছেন যে গোপাল আর পাওয়া যাবে না। ওনার ভাবনাটা স্বাভাবিক। তবুও আমি বললাম, এখনই অত নিরাশ হবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করছি। আমার এই কথায় খুব একটা ভরসা উনি পেলেন না, সেটা বুঝতে পারলাম। মনে মনে নিজেকে তৈরি করে বললাম, আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞাসা করছি। যখন শিখার কেসটা ঘটল আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন ক্লাবে ছিলাম। তার কিছুক্ষণ আগে যাত্রা শেষ হয়েছে, সবাই যে যার বাড়ি চলে গেল। আমি ক্লাবের ভেতরে যাত্রা পার্টিদের পেমেন্ট করছিলাম। আপনার সাথে আর কে কে ছিল? ক্লাবের কয়েকজন ছেলে ছিল, নদা ছিল, সেজদা ছিল। না না, সেজদা তখন বেরিয়ে গেছে। আর ছিল যাত্রা পার্টির সব লোক। ক্লাবের বাইরে তখন কেউ ছিল না? কি জানি, তা তো বলতে পারবো না। যাত্রাপার্টির কেউ কি বাইরে ছিল, লক্ষ্য করেছেন? না, ওরা সবাই তখন আমার কাছ থেকে পেমেন্ট নিতে ব্যস্ত। ও হ্যাঁ, কয়েকজন বাক্স প্যাটরা গোছাচ্ছিল। টাকা পয়সা নিয়ে ভোরের বাস ধরে বাড়ি ফেরা তারা সকলেরই। তাহলে ঠিকই ভেবেছি, ঘটনা যা ঘটার ওই সময়েই ঘটেছে। হ্যাঁ, তারপর কি হলো বলুন? তারপরে তো হঠাৎ বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখি শিখা উপুর হয়ে পড়ে আছে। গায়ে তখনও আগুন জ্বলছে, অথচ নড়াচড়া করছে না। আমি তাড়াতাড়ি একটা মোটা বস্তা চাপা দিয়ে আগুন নেভাই। তার আগে অবশ্য শিখা মারা গিয়েছিল। বলতে বলতে উনি 2 হাত মুখে চেপে ধরলেন। আগুন কি প্রদীপটা থেকে লেগে গিয়েছিল, বলতে পারবেন? ধীরে ধীরে মুখ থেকে হাত সরিয়ে উনি বললেন, দেখে তো তাই মনে হচ্ছিল, কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছি না, আগুন লাগার সঙ্গে সঙ্গে শিখা চেঁচালো না কেন? তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত। বলতে বলতে ওনার ভুরুটা কুঁচকে গেল। আচ্ছা,
আপনি শিখার মাথায় বা কপালে বা অন্য কোথাও কোনো আঘাত দেখতে পেয়েছেন? তা তো লক্ষ্য করিনি। আচ্ছা, তুমি ঠিক কী জানতে চাইছো বলো তো? শিখাকে নিয়ে এত প্রশ্ন করছো কেন? আসলে শিখাকে উপুর হয়ে পড়ে থাকতে দেখে আমার সন্দেহ হচ্ছে হয়তো শিখাকে কেউ আঘাত করায় ও অজ্ঞান হয়ে যায় বা মারা যায়, তারপর আগুনটা লাগে বা লাগানো হয়। অজ্ঞান হয়ে যাওয়ার জন্যই ও চেঁচাতে পারেনি। ঠিক আছে, পোস্টমর্টম রিপোর্টটা বেরোলে সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু শিখাকে কে আঘাত করতে যাবে আর কেন? হয়তো মূর্তিচোর। আমার কথা শুনে উনি চেয়ারে সোজা হয়ে বসলেন, চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমি আবার প্রশ্ন করলাম, আচ্ছা, কে প্রথম শিখাকে জ্বলন্ত অবস্থায় দেখেছিল সেটা বলতে পারবেন? আমি চিৎকার শুনে বাইরে এসে পারুলের মাকে দেখি। ওই প্রথম শিখাকে দেখতে পেয়েছিল। চেঁচাতে চেঁচাতেই পারুলের মা অজ্ঞান হয়ে যায়। তারপর আস্তে আস্তে লোকজন জড়ো হয়। লোকজনের মধ্যে আপনি কি কোনো বাইরের লোককে দেখেছেন? বাইরের লোক মানে? বাইরের লোক মানে বেপাড়ায় বা অচেনা কোনো লোক? না, দুর্ঘটনার আগে যাত্রা হচ্ছিল যখন, তখনও দেখিনি। একটু ভেবে বলুন। চোখ বন্ধ করে চিন্তা করতে করতে উনি বললেন, আমার চোখে তো সেরকম কেউ পড়েনি। ঠিক আছে, এবার বলুন তো আপনার কাউকে সন্দেহ হয় কি না? কিসের? শিখাকে মারার? হ্যাঁ, অথবা মূর্তি চুরির ব্যাপারে? খানিক চুপ করে থেকে উনি উত্তর দিলেন, সত্যি কথা বলতে শিখাকে চিৎকার বা নড়াচড়া না করতে দেখে আমারও প্রথমটা একটু সন্দেহ হয়েছিল, কিন্তু এত গভীরভাবে ভাবিনি। আর মূর্তি চুরির ব্যাপারে মাথায় কিছুই আসছে না। যাত্রা পার্টির কেউ কি করতে পারে? মনে হয় না। ওরা তখন সবাই ক্লাবের ভিতরে আমার চোখের সামনেই ছিল। ঠিক আছে, আমাকে কয়েকজনের সাথে একটু কথা বলাতে পারবেন? কটা প্রশ্ন করার ছিল। কার সাথে কথা বলতে চাও? এই ধরুন ক্লাবের ছেলেদের সাথে, যারা কাল রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিল। পারুলের মায়ের সঙ্গেও কথা বলতে পারলে ভালো হয়। এদের সাথে কথা তোমায় বলিয়ে দিচ্ছি, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, গোপালটা চুরির ব্যাপারে কেউ যেন জানতে না পারে, তাহলে কিন্তু গন্ডগোল লেগে যাবে, পুজোটাও বন্ধ হয়ে যেতে পারে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি শুধু শিখার ব্যাপারেই প্রশ্ন করব। ঠিক আছে, কখন কথা বলবে? সম্ভব হলে এখনই। কেন, অসুবিধা আছে কোনো? আমাদের হাতে তো আর সময় বেশি নেই। আমার মনে হয় ওনার মনের কথাটাই আমি বললাম। উনি মাথা নেড়ে বললেন, না না, অসুবিধা কিসের? ঠিকই তো বলেছ, আমাদের হাতে তো একেবারেই সময় নেই। তাহলে দেরি করা উচিত হবে না। ও হ্যাঁ, ঠাকুর মশাইয়ের সাথেও কিন্তু একটু কথা বলতে হবে। দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকিয়ে উনি বললেন, ঠাকুর মশাইয়ের সাথে কি এখন কথা বলতে পারবে? এক্ষুনি তো পুজোয় বসবেন। পুজোর পরে কথা বললেও হবে। চলো না, দেখাই যাক, বলে উনি উঠে পড়লেন। আমি ওনার পিছু নিলাম। ঘর থেকে বেরোনোর সময় একবার পেছন ফিরে তাকালাম। পিঙ্কি উৎসাহব্যঞ্জক হাত নাড়ছে। আমি জানি পিঙ্কি ভীষণ ইচ্ছা করছে আমার সাথে থেকে তদন্তে অ্যাসিস্ট করে। শুধু পূজনীয় শ্বশুরমশাই রয়েছেন বলে পারছে না। আমারও বিশ্বাস ওর সাথে থাকলে আরও তাড়াতাড়ি আমি কেসটা সলভ করতে পারবো, কিন্তু তা যখন হওয়ার নয়। ঠাকুরতলায় তখন মহা সমারোহে মালসাভোগের আয়োজন চলছে। ছোট বড় মিলিয়ে সজ্জিত হচ্ছে প্রায় 1/5 মালসা। ক্লাবের ছেলেরা বড় বড় গামলায় চিড়ে, দই, গুড়, মধু, ঘি, কাজু, কিশমিশ একসঙ্গে মেখে সব মালসায় ভরছে। ওপরে সাজিয়ে দিচ্ছে ছোট একটা লুচি, 5 রকম সবজি, ভাজা, টুকরো করে কাটা ফল, একটা করে সন্দেশ, খেজুর আর সুপুরি, কর্পূর ভরা পানের খিলি, সর্বোপরি একটা গাঁদার মালা। এই মালসাগুলো ভোগ হিসেবে পুজো হওয়ার পর সবাই কিনে নেবে। মানত করা এক একটা মালসার দাম পড়ে 100 থেকে 1000 টাকা। পাড়ারই কয়েকটি মেয়ে ছেলেদের হাতে হাতে হেল্প করে দিচ্ছে। শুনেছি বিয়ের আগে পিঙ্কিও এই মালসা তৈরিতে ভূমিকা নিত, এখন করতে পারে না বলে খুব আফসোস করে। আমি অবশ্য গত বছর হাত লাগিয়েছিলাম, ঝামেলায় ফেসে না গেলে এবছরও করতাম। ঠাকুরমশাইকে দেখলাম একপাশে পুজোর সরঞ্জাম গোছাচ্ছেন। বুঝলাম এখন ওনাকে ডিস্টার্ব করা যাবে না। ঠিক আছে, ওনার সাথে পরে মোলাকাত হবে। শ্বশুরমশাই ইশারায় একটি ছেলেকে ডাকলেন। ছেলেটি আমার মুখ চেনা, টুকটাক আলাপ পরিচয় আছে। ওর নাম গদাই, সবসময় গুটখা চিবোয়। পিচিক করে এক গাদা থুতু ফেলে কাছে এসে বলল, কি হয়েছে কাকা? চাপা গলায় শ্বশুরমশাই বললেন, একটু ক্লাবে এসে বসো তো। গদাই কিছু বুঝতে না পেরে একবার ওনার দিকে একবার আমার দিকে তাকাতে লাগলো। ক্লাবের ভেতরে এখন কেউ নেই। আমরা গিয়ে 3টে চেয়ার টেনে বসলাম। গদাইয়ের ভুরু এখনও কুচকে আছে। শ্বশুরমশাই শুরু করলেন, ভোরবেলার শিকার ঘটনার সময় তুমি তো ওখানে ছিলে,
সম্রাট ওই বিষয়ে তোমার কাছে কিছু জানতে চায়। আসলে ওর একটু সন্দেহ হয়েছে ব্যাপারটায়। আমি গদাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। সুপুরি চিবোতে চিবোতেও বলল, ব্যাপারটা আমারও সন্দেহ হয়েছে কাকা, পুজোর দিন বলে কিছু বলিনি। এরপর আমার দিকে তাকিয়ে হলদেটে দাঁত বের করে বলল, বা কি জানতে চাও? শুরু করলাম জেরা। কাল রাতে যাত্রা শুরু হওয়ার সময় থেকেই তুমি ছিলে, তাই না? হ্যাঁ, আমি তো যাত্রাবাড়ির ইনস্ট্রুমেন্ট গুছিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখছিলাম তোমায়। তোমার সাথে আর একটা ছেলে ছিল। হ্যাঁ, সীমন্ত। ও অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই ছিল। যাত্রা শেষ হলে ও বাড়ি চলে যায়, আমিও তারপরে চলে গেছিলাম। আচ্ছা, একটু কথা বলবো তোমার সাথে, ভেবে বলো তো, কাল রাতে বা ভোরের দিকে এখানে কোনো অচেনা বা বেপাড়ার লোককে দেখেছ? একটু চুপ করে রইল গদাই, তারপর মাথা নেড়ে বলল, কী করে বলে বলো তো, এত লোকজন এসেছিল। তবুও তাদের মধ্যে অচেনা কেউ তোমার নজরে পড়েছে? ও কোনো জবাব দেবার আগেই কালো করে একটা ছেলে দরজা দিয়ে গদাই গদাই বলে চিৎকার করতে করতে ঢুকলো, আর আমাদের দেখেই থমকে গিয়ে গলার ভলিউম কমিয়ে বলে উঠল, আরে তুই এখানে? আর আমি তোকে খুঁজে বেড়াচ্ছি, চল চল, ঠাকুরদা ডাকছে, পুজোয় বসবে। হাত তুলোকে থামিয়ে দিয়ে গদাই বলল, যাচ্ছি দাঁড়া, এদিকে আয়, পুজো একটু পরে বসলেও চলবে। ছেলেটা এগিয়ে এসে বলল, গদাই কি হল? এই হলো শ্রীমন্ত, আর এ হলো আমাদের নীলকণ্ঠ কাকার ছোট জামাই। আরে হ্যাঁ হ্যাঁ, চেনাতে হবে না, ওনাকে আমি চিনি, গত দুর্গাপুজোতেই আলাপ হয়েছে। কী ব্যাপার, কোনো প্রবলেম নাকি কাকা? শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে শ্রীমন্ত প্রশ্ন করেন। গদাই ওকে বোঝাবার চেষ্টা করে, আরে না না, শিক্ষার ব্যাপারে জামাই করাটা কথা জানতে চায়। শিক্ষার ব্যাপারে প্রশ্নটা করে শ্রীমন্ত আমাদের দিকে তাকিয়ে রইল, অবাক হয়েছে ভীষণ। শ্রীমন্ত বলছে ওর সাথে নাকি আগে পরিচয় হয়েছে আমার, কি জানি, মনে নেই। তবে কাল দূর থেকে দেখেছি গদাইয়ের পেছন পেছন ঘুরছিল। এখন ভালো করে লক্ষ্য করলাম কালো মুখমণ্ডলে বেশ বুদ্ধিদীপ্ত চোখ। ওদের দুজনকে আশ্বস্ত করার জন্য বললাম, ব্যাপারটা হয়েছে কি, আমার সন্দেহ হচ্ছে শিখা স্বাভাবিকভাবে মরেনি, সেটা নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো। আমি জানতে চাইছি ওর মৃত্যুর জন্য কেউ দায়ী কিনা, এই আর কি। শ্রীমন্ত মাথা নাড়ল, মানে ও, এবার বুঝতে পেরেছি। তবুও বললাম, তোমাদের হয়তো কৌতূহল হচ্ছে যে কাজটা তো পুলিশের, আমি এর মধ্যে কি করছি? কিছুই না, আমি জাস্ট একটু ভেরিফাই করে দেখছি। কৌতূহল নিরসন যাকে বলে, পুলিশের কাজ পুলিশ করুক। গদাই বলে উঠল, বাবা পুলিশের কথা, পুলিশের আমার কোনো ভরসা নেই। মুখ বেঁকিয়ে গদাইয়ের কথায় সাঁই দিল শ্রীমন্ত, একদম ঠিক বলেছিস, পুলিশের মতলব শুধু বেআইনি পয়সা খাওয়া। আরও ক্লিয়ার করে বললাম, আমি একটু রহস্যভেদ করার চেষ্টা করছি। এবার বুঝেছ? ঠিক করেছো জামাই, বেশ ভালো একটা কাজ করছো। গদাইয়ের গুটখা চেবানো দাঁত বের করে বলল। ওর কথায় খেই ধরে বললাম, তার জন্য তোমাদের সাহায্য একান্তই প্রয়োজন। শ্রীমন্ত বুক গুছিয়ে বলল, অবশ্যই, আমরা তোমাকে সমস্ত রকমভাবে সাহায্য করব। ধন্যবাদ, সামান্য মাথা ঝুঁকিয়ে বললাম। বলো কি করতে হবে? আপাতত কয়েকটা প্রশ্নের উত্তর দাও, তাহলেই হবে। শ্রীমন্ত, তুমি কি কাল কোনো অচেনা লোককে দেখেছো ওখানে? অচেনা লোক? দাঁত দিয়ে নিচে ঠোঁট কামড়ে চিন্তা করতে লাগলো শ্রীমন্ত। তারপর হঠাৎ মোটু পাতলু কার্টুনে পাতলু যেমন আঙুল উঁচিয়ে আইডিয়া বলে, ঠিক তেমনি করে তর্জনী তুলে বলল, হ্যাঁ দেখেছি। আমি কিছু বলতে যাওয়ার আগে গদাই আর আমার শ্বশুর উৎসাহের সাথে বলে উঠল, কে কে? শ্রীমন্ত মুখ এগিয়ে এনে প্রায় ফিসফিসিয়ে বলল, টেরা আর দাঁত উঁচু একটা লোককে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আরে তো, গদার হলুদ দাঁত খিচিয়ে বলে উঠল, ওটা তো যাত্রাপালার পরিচালক। আমার শ্বশুরের মুখটা এমন বিকৃত হলো যেন উনি পারলে শ্রীমন্তকে একটা চড়ই মেরে দেন। শ্রীমন্ত কাঁচুমাঞ্চু মুখ করে বলল, হ্যাঁ, আমি কি করে জানবো যে ওটার পরিচালক? ঠিক আছে ছগল, তুই চুপ করে থাক। গদাই চোখ পাকালো। বুঝলাম, দেখতে বুদ্ধিমন্ত হলেও শ্রীমন্তটা আসলে একটা বোকার হদ্দ। আমি হাত তুলে সবাইকে থামিয়ে কথা ঘোরালাম। শ্রীমন্ত কি যাত্রা শেষ হতে বাড়ি চলে গেছিলেন?
গদাই এবার আর রিস্ক নিল না। শ্রীমন্ত উত্তর দেওয়ার আগে ও বলল, যাত্রা শেষে আমি আর ও আবার ইনস্ট্রুমেন্টগুলো গুছিয়ে দিই, তারপর চেয়ার গুছিয়ে ও চলে যায়। তখন ওখানে আর কে কে ছিল? আমি জেরা চালাই। কাকা ছিল। গদাই শ্বশুরকে দেখায়। হ্যাঁ, আর যাত্রা শেষ হতে বৈকুণ্ঠ কাকা বাড়ি চলে যায়। বড়রাম কাকা ছিল, আমাদের মধ্যে পরিতোষ আর রানা। হ্যাঁ, রানাও ছিল। কি ঠিক বলছো তো কাকা? উনি বললেন, বাইরে কে কে ছিল তা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি তখন এই ঘরে বসে যাত্রা পার্টিদের পেমেন্ট করছিলাম। হ্যাঁ 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 ঠিক। চেয়ার গুছিয়ে ভেতরে ঢুকে দেখি নীলকণ্ঠ কাকা পার্টিকে টাকা পয়সা দিচ্ছে। বাকি সবাই কি বাইরে ছিল না ভেতরে ছিল? সবাই তখন ভেতরে চলে এসেছে। তাহলে বাইরে তখন কেউ ছিল না, পুরো ফাঁকা। আচ্ছা, তারপর তোমরা কি করলে? তার কিছুক্ষণ পর বারুলের মা চিৎকার শুরু করলো, সেই শুনে বাইরে ছুটলাম। কিছুক্ষণ পর মানে কতক্ষণ পর? কী করে বলি, ঘড়ি তো দেখিনি। তাও আন্দাজ 2 মিনিট কি 5 মিনিট? ও 2-3 মিনিট হবে। ঠিক আছে, বাইরে গিয়ে কি দেখলাম? শিখা মাটিতে পড়ে জ্বলছিল। শিখা কি ছটফট করছিল? না। আচ্ছা, পারুলের মা ছাড়া বাইরে আর কেউ ছিল? না। ঠিক বলছো তো? হ্যাঁ, পারুলের মা চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেল, তারপরে সবাই এসেছে। তাহলে কনফার্ম হলো কয়েক মিনিটের জন্য ঠাকুরতলা একদম ফাঁকা ছিল। চোর এই সময়টায় কাজে লাগিয়েছে, কিন্তু শিখা কি চোরকে দেখে ফেলেছিল বলে ওকে মরতে হলো? হতে পারে। কিছুক্ষণ চুপ থেকে আবার আমি জিজ্ঞেস করলাম, শিখাকে জ্বলতে দেখে তোমরা কি করলে? আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম, কি করে বুঝবো, বুঝে উঠতেই পারছিলাম না কি করব। নীলকণ্ঠ কাকা চেঁচিয়ে বলছিল একটা বস্তা নিয়ে আয়। পরিতোষ দৌড়ে কোথা থেকে একটা বস্তা নিয়ে এলো, আর কাকা সেটা শিখার ওপর চেপে ধরলো। আগুন নিবলো বটে, কিন্তু কোনো লাভ হলো না। ঠোঁট চেপে আমি বললাম, আচ্ছা, রানা আর পরিতোষ কোথায়? ওদের সাথে কথা বলতে হবে। শ্রীমন্ত এবার নড়ে চলে উঠল। আমি এক্ষুনি ওদের ডেকে নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট শ্রীমন্ত। আমি হাত নেড়ে ওকে থামালাম। শুনে যাও, সবার সামনে চেঁচামেচি করবে না, ওদের আলাদা ডেকে আস্তে করে বলবে, অন্য কাউকে কিছু বলার দরকার নেই। শ্রীমন্ত মাথা নেড়ে বেরিয়ে গেল। আমি গদাইকে বললাম, পারুলদের বাড়িটা কোথায় বলো তো, একটু যেতে হবে। শ্বশুরমশাই বললেন, এই তো 2টো বাড়ি পরেই, এখন যাবে? চলো, আমি নিয়ে যাচ্ছি। 2 মিনিট ওয়েট করুন, রানাদের সাথে কথাটা সেরে নিই, তারপর যাব। আচ্ছা ঠিক আছে। চিন্তায় ডুবে গেলাম আমি। পারুলের মার কাছ থেকে সাবধানে সব জানতে হবে। উনি দুর্ঘটনার প্রথম এভিডেন্স। সমস্যা একটাই, অনেক কিছু জিজ্ঞেস করতে পারছি না। সর্বদা অ্যালার্ট থাকতে হচ্ছে, মূর্তি চুরির ব্যাপারটা কেউ যেন জানতে না পারে। যাত্রা পার্টিদের কেউ জিজ্ঞাসাবাদ করতে পারলে ভালো হতো, কিন্তু তা কি সম্ভব? তবুও একটা চান্স নিলাম। বললাম, আচ্ছা, যাত্রা পার্টিরা তো সকালেই চলে গেছে, তাই না? শ্বশুরমশাই বললেন, হ্যাঁ, ওদের গ্রামে যাওয়ার বাস 3 ঘন্টা পর পর। পেমেন্ট পেয়েই ওরা চলে যেত, কিন্তু শিখার ঘটনাটার জন্য পারেনি। প্রায় 2 ঘন্টা পর আমার কাছ থেকে অনুমতি নিয়ে ওরা রওনা দেয়। কিন্তু তুমি কি ওদেরকেও সন্দেহ করছো নাকি? সন্দেহ ঠিক নয় বলে চুপ করে যায়। শিখার মৃত্যুর সাথে মূর্তি চুরির কানেকশন আছে, সেটা কি করে যে ওনাকে বোঝায়? এই যাত্রা পার্টিরা প্রায় 7 বছর ধরে আমাদের এখানে যাত্রা করছে। তাছাড়া ওই ঘটনার সময় ওরা আমার সামনেই ছিল, তাই না গদাই? গদাই বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওদের সন্দেহ করাটা বোধহয় ঠিক হবে না। আমি ওদের সন্দেহ করছি না, শুধু কটা কথা জিজ্ঞাসা করার ছিল বলে শ্বশুরমশাইকে চোখের ইশারা করলাম। নিরীহতম কাউকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যায় না। শেষমেশ হয়তো দেখা যাবে সেই আসল অপরাধী। সেসব তো এরা বুঝবে না। শ্বশুরমশাই চিন্তিত স্বরে বললেন, কিন্তু ওদের সাথে এখন দেখা করাটা। গদাই এবার এক্সাইটেড স্বরে বলল, ঠিক আছে কাকা, জামাই এখন ওদের সাথে কথা বলতে চাইছে, ব্যবস্থা হয়ে যাবে। রানার বাইকটা নিয়ে চলে যাব, এই তো মিনিট 45-এর রাস্তা। সন্ধ্যাবেলার দিকে গেলে হবে তো জামাই? হ্যাঁ হ্যাঁ, তোমাদের পুজোর কাজটা শেষ হওয়ার পর গেলেই হবে। মিনিট 5-এর মধ্যে শ্রীমন্ত রানার পরিতোষকে নিয়ে ক্লাবে প্রবেশ করলো। ওদের চোখে মুখে উৎকণ্ঠা। আগে ওদের সব বুঝিয়ে বলে নিশ্চিন্ত করলাম। তারপর গদাইদের যে প্রশ্নগুলো করেছিলাম সেই একই প্রশ্ন ওদেরকেও করলাম, কিন্তু কারো উত্তরে আলাদা কিছু পেলাম না। ওরাও অচেনা কাউকে দেখতে পায়নি। মৃত্যুটা ওদেরও অস্বাভাবিক লেগেছে। শুধু পুজোর জন্য ওরা কেউ হাঙ্গামায় যেতে চায়নি। তদন্তের ব্যাপারটা
ওদের গোপন রাখতে রিকোয়েস্ট করলাম। তারপর আর দেরি না করে উঠে পড়লাম। শ্বশুরমশাই আমাকে নিয়ে ক্লাবের বাঁ পাশের গলিটায় প্রবেশ করলেন। আমি লক্ষ্য করলাম পুরোহিত মশাই সহ অন্যেরা আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মনে মনে বললাম, পুজোটা সেরে নিন ঠাকুরমশাই, তারপর আপনার কাছেও আসছি। প্রচণ্ড হাওয়ায় আমার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল, সেই সঙ্গে মাথার ভিতরের চিন্তাগুলো। আমি বসে আছি রানার ছুটন্ত পালসারের পিছনে। সন্ধ্যের ফাঁকা হাইওয়েতে রানা গাড়ির স্পিড তুলে দিয়েছে প্রায় 90-এর ঘরে। সমান্তরালে ছুটে চলেছে আর একটা গ্ল্যামার। ওটা আমার শ্বশুরের, উনি নিজেই চালাচ্ছেন। পেছনে উপবিষ্ট গদাই। চারজনে যেন উড়েই চলেছি। গন্তব্য যাত্রা পার্টিদের গ্রাম। আমি আমার শ্বশুরকে দেখছিলাম। আমি নিজেও বাইক চালাতে জানি, কিন্তু ওনার চালানো দেখে মনে হচ্ছে রেস হলে অনায়াসে আমাদের হারিয়ে দিতে পারবেন। সকালে পারুলে মায়ের সাথে কথা বলে আমি নিশ্চিত যে মূর্তি চোরই শিখাকে মেরেছে। ক্লাব থেকে বেরিয়ে বাঁ দিকে গলিটায় ঢুকে ঠিক 2টো বাড়ি পরে পারুলদের বাড়ি। আমরা যখন তাদের বাড়িতে গেলাম তখন পারুলের মা ছেলে মেয়েকে নিয়ে ঘরের মেঝে পা ছড়িয়ে বসে মুড়ি খাচ্ছিল। আমার শ্বশুরকে দেখে পারুলের মা ধরফর করে উঠে পড়ল। তারপর একটা হাতল ভাঙা চেয়ার এগিয়ে তাকে দিল। আমি বসলাম খাটে। ছেলে মেয়ে দুটো বসে হাত আর মুখের কাজ চালিয়ে যাচ্ছে। মেয়েটা বয়সে বড়, নাম নিশ্চয় পারুল হবে। ছেলেটার চেহারা দেখে তার নাম জানতে ইচ্ছা হলো না। যেরকম নোংরা জামা প্যান্ট, মুখ হাত পাও তেমনি। ঘরের চারিদিকেই পরিচ্ছন্নতার ভীষণ অভাব। শ্বশুরমশাই প্রথম কথা বললেন, জামাই তোমার সাথে একটু কথা বলতে চাই। ভীষণ অবাক হয়ে পারুলের মা বলল, আমার সাথে? তারপর তার কথা উচ্চারণে বস্তি ঘেঁষা টান। আমি প্রশ্ন শুরু করলাম, আপনি তো প্রথম শিখার গায়ে আগুন লাগাতে দেখেন, তাই না? আমাদের অবাক করে দিয়ে পারুলের মা হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল। সেই সঙ্গে মুখ থেকে যে কি ভাষা বেরোতে লাগলো তার এক বর্ণও আমি বুঝতে পারলাম না। ছেলে মেয়ে দুটি নির্বিকার। ভয় পেলাম ওর কান্না শুনে আশেপাশের লোকজন ছুটে না আসে। শ্বশুরমশাই বোঝাতে লাগলেন, তোমার কোনো ভয় নেই, যা দেখেছ পরিষ্কার করে বলো। পারুলের মায়ের দোষ দেওয়া যায় না। সকাল থেকে পুলিশ নাকি তাকে অসংখ্যবার জেরা করেছে। অজান্তেই বেচারি ফেঁসে গেছে। সে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি আমি কিছু করিনি গো। গলাটা নরম করে আপনি থেকে তুমিতে নেমে বললাম, জানি তুমি কিছু করোনি, কিন্তু কে করেছে তাকে কি তুমি দেখেছ? না বাবু, আমি কিচ্ছু দেখিনি। এবার আমার শ্বশুর ধৈর্য হারিয়ে এক ধমক দিলেন, তোমায় পুলিশে ধরে নিয়ে গেলে ভালো হবে তো? তবু তার সেই এক নাকি কান্না, বিশ্বাস করুন বাবু, আমার কোনো দোষ নেই। আমি অভয় দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা দেখব, পুলিশ যাতে তোমায় কিছু না বলে। তুমি সকালে যা দেখেছো তাই বলো। পারুলের মা শ্বশুরের দিকে তাকিয়ে কেউ মেউ করে বলল, শিকারে গায়ে আগুন লেগে পড়ে থাকতে দেখে আমি চেঁচাই, তারপর তো অজ্ঞান হয়ে গেছিলাম, দাদা তো সবই দেখেছেন। আরও নরম সুরে বললাম, এসব আমরা জানি, তুমি একদম প্রথম থেকে বলো, রাতে যাত্রা দেখতে গেছিলে তুমি? এরপর পারুলের মা তার নিজস্ব ভাষায় যা বলল তার মধ্যে কিছু শব্দ আমার কাছে ছিল দুর্বোধ্য। তবুও যা উদ্ধার করতে পারলাম তা অনেকটা এইরকম, রাতে খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে সে যাত্রা দেখতে বসেছিল। কিছুটা দেখার পর ছেলেমেয়েরা তার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। পারুলের বাবা সারাদিন বাড়ি ছিল না। অনেক রাতে কোথা থেকে মদ রদ গিলে এসে চেঁচামেচি শুরু করলো। তাই যাত্রার মাঝপথে পারুলের মাকে উঠে যেতে হলো। বাড়ি গিয়ে ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে রোজকারের মতো ঘণ্টাখানেক স্বামীর সাথে তর্কাতর্কি ঝামেলা চলল। বকতে বকতে স্বামী ঘুমিয়ে পড়লে পারুলের মা গিয়েছিল বাথরুমে। তার কিছুক্ষণ আগে যাত্রা শেষ হয়েছে। বাথরুমে গিয়ে তারপর দুটো ধূপধাপ করে শব্দ শোনে সে। তার মধ্যে দ্বিতীয়টা বেশ জোরে। প্রথমটায় সে ভয় পেয়ে যায়। কোনো রকমে বাথরুম থেকে বেরিয়ে দেখতে পায় ঠাকুরতলার দিকে কিছু জ্বলছে। ভয়ে ভয়ে উকি মেরে দেখে সেটা একটা মেয়ের বডি। প্রথমে সে বুঝতে পারেনি যে ওটা শিখা। কাছে গিয়ে চিনতে পেরে চেঁচিয়ে ওঠে। তারপরের ঘটনা আমরা সবাই জানি। পারুলের মার বক্তব্য শেষ হলে বাইরে বেরিয়ে লক্ষ্য করলাম এদের বাথরুমটা যেদিকে তার ঠিক পিছন দিকে ক্লাবের সেই কলতলা। দুয়ে দুয়ে চার করলাম। বাথরুমের ভেতর থেকে পারুলের মা প্রথম শুনেছিল শিখার পড়ে যাওয়ার আওয়াজ। দূরে বলে ওটা আসতে শুনেছে। দ্বিতীয় শব্দটা চোরের লাফিয়ে পড়ার। বাথরুমের একদম পিছনে বলে জোরে শোনা গেছে। পারুলদের উল্টো দিকের বাড়িটা শিখাদের। শিখার মায়ের সঙ্গে কথা বলার জন্য সেখানে গেলাম। শোকাচ্ছন্ন মা তখনও ঘরে বসে কাঁদছিল। তাকে সান্ত্বনা দিচ্ছিল অন্যান্য আত্মীয় স্বজনরা। মা তখনও বুঝতে পারছিল না তার মেয়ে কেন গায়ে আগুন দিল।
সেখানে প্রশ্ন করার মতো পরিবেশ বা পরিস্থিতি কোনোটাই ছিল না। সুতরাং ঠিক করলাম পরে আসবো। তাই আমরা তাদের আর বিরক্ত না করে মৌখিক সান্ত্বনা দিয়ে বেরিয়ে এলাম। ঠাকুরতলায় তখন কাঁসর ঘণ্টা বাজিয়ে ভোগ আরতি চলছে। ঠাকুরমশাই ভীষণ ব্যস্ত, জনকোলাহলে কান পাতা দেয়। শ্বশুরমশাই সেখানে রয়ে গেলেন, আমি বাড়ি ফিরে এলাম। এদিকে বাড়ির সবাই ঠাকুরতলায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল, শুধু পিঙ্কি আমার কাছ থেকে সব শোনার জন্য উদ্গ্রীব হয়েছিল। আমি যেতেই চেপে ধরলাম, দুজনে একান্তে বসলাম। আমার মাথা পুরো পাজলড হয়ে গিয়েছিল। ডিটেলসে বললাম ওকে সব, ও যদি কোনো সূত্র খুঁজে বের করতে পারে। সব শোনার পর পিঙ্কি বলল, তাহলে কেসটা এই দাঁড়ালো যে চোর শিখাকে মেরে গোপাল নিয়ে লাফ মেরে ঠাকুরতলার ফুঁকর টোপকে পায়ে কাঁচ ঢোকার পর ল্যাংচাতে ল্যাংচাতে আমাদের বাড়ির পেছনের আম গাছটার তলা দিয়ে সেজো জেঠুর বাড়ির পেছনের পাঁচিল টোপকে ঢুকেছে। তারপর সামনের গেট খুলে বা পাঁচিল টোপকে রাস্তায় নেমে পালিয়েছে। আর তা না হলে শ্যামদের বাড়ির পাশের সরু গলিটা দিয়ে ঢুকে বাথরুমের সাইড দিয়ে বেরিয়ে গেছে, তাই তো? এক্স্যাক্টলি। অথবা এও হতে পারে সেজো জেঠুর পাঁচিল টোপকে তার আর রাস্তায় যাওয়ার প্রয়োজন হয়নি, মানে মানে সে বাড়ির মধ্যেই থেকে গেছে। সেটা কি করে হয়? হয় হয়, জগতে কত কিছুই না ঘটে। বুঝতে পারলাম না, একটু ভেঙে বলো। গলার স্বর নিচু করে বললাম, বলতে চাইছি অপরাধী হয়তো ওই বাড়ির কেউ। কে বলছো তুমি? পিঙ্কির চোখ প্রায় কপালে ওঠে। একটা রহস্যময় হাসি দিয়ে বললাম, ইটস মে বি এনিথিং মাই ডিয়ার। বুঝলাম। কি বুঝলে? আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। জিজ্ঞেস করলাম, কোনটা? ভেবেছিলাম চোর বাইরের পাড়ার কেউ, এখন তো মনে হচ্ছে নিজেদের মধ্যেই চেনা জানা কেউ। আর একটা জিনিসও তুমি ভাবছো না, কি বলো তো? অপরাধী কিন্তু বেশ আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। হুবহু নকল একটা পিতলের গোপাল তৈরি করতে তার নিশ্চয় বেশ কিছুদিন সময় লেগেছে। অর্থাৎ সে মূর্তিটার A to Z খবর রাখে। সুতরাং অপরাধী আমাদের আপনজন কেউ হলে আশ্চর্য হব না। তাহলে কি যাত্রাবাড়ির সাথে আর কথা বলা দরকার আছে? অবশ্যই দরকার আছে। এসবই তো আমার আন্দাজের কথা, জোরালো প্রমাণ তো কিছুই নেই। যাত্রাপার্টির মধ্যে প্রত্যক্ষদর্শী কেউ থাকতে পারে, হতে পারে ওদের মধ্যে কেউ সাসপিসাস কিছু দেখেছে। তাছাড়া ওদেরকে সন্দেহের তালিকা থেকে একেবারে বাদ দিচ্ছ কেন? আমি কিন্তু একবারও বলিনি অপরাধী পরিচিত কেউ ছাড়া হতেই পারে না। একেবারে শিওর করে এখনো কিছু বলা যাচ্ছে না। যাও তাহলে ঘুরে এসো যাত্রাপার্টিতে গ্রাম থেকে। আমরা ঠাকুরতলায় যাচ্ছি। বাবুর নামে একটা মালসা মানত করেছি, আজ রাতে আবার কীর্তন শুরু হবে। আফসোসে সুরে বললাম, ইস, এবার আমি তোমাদের পুজোয় সময় দিতে পারছি না, খুব খারাপ লাগছে। হ্যাঁ, সবাই তাই বলছিল, কিন্তু তারা তো আর জানে না তুমি কত বড় মহৎ একটা কাজ করছো। ঠিক আছে, চলো একটু ঠাকুরতলা থেকে ঘুরে আসি। বাবু কোথায়? ওই যে মামার সাথে খেলছে। পিঙ্কি হাত তুলে দেখালো। আর শ্যাম? এই তো ছিল, বোধহয় রেডি হতে গেছে। তুমি যাও, আগে একটু হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ যাই, বলে আমি বাথরুমের দিকে হাঁটতে থাকি আর মনে মনে পরবর্তী পরিকল্পনা সাজাই।